নে, দরজা বন্ধ করে দিয়েছি। এবার নিজের প্যান্ট খোল। আপু, আমি তো আপনাকে আগেই বলেছি আমি আমার প্যান্ট খুলতে পারবো না। তবু আপনি আমাকে বারবার প্যান্ট খুলতে বলছেন কেন? অয়নের কথাটা শুনতেই অধরার চোখ জোড়া লাল বর্ণ ধারণ করে ফেলল। অধরা না শব্দ একদমই শুনতে পারে না, আর অয়ন আজ অধরাকে সেই একই শব্দ বারবার শোনাচ্ছে। অধরা নিজের রাগকে আর সামলাতে না পেরে দাঁতে দাঁত চেপে অয়নকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল, অয়ন, আমি তোকে এই শেষবারের মতো বলছি, তুই যদি এবারও না না করিস তাহলে এর ফল মোটেও ভালো কিছু হবে না। আপু, আপনি প্লিজ আমার সাথে এমনভাবে কথা বলবেন না। পুরো ভার্সিটিতে এত ছেলে থাকার পরেও আপনি কেন আমার পেছনে পড়ে আছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। অয়ন, তোকে আমি যেটা করতে বলেছি সেটা কর, অযথা আমার সাথে তর্ক করিস না। আপু, আমিও আপনাকে সরাসরি বলে দিচ্ছি আমি কোনোভাবেই নিজের প্যান্ট খুলতে পারবো না। অয়নের কথাটা শেষ হতেই অধরা আর কোনো কথা না বলে দুম করে অয়নের প্যান্টের বেল্ট ধরে একটা হ্যাসকা টান দিয়ে অয়নকে নিজের দিকে টেনে নিল। অয়ন অধরার দিকে এগিয়ে আসতেই যেন অয়নের হাত পা ঠান্ডা হয়ে গেল। নিজের কলেজের ভার্সিটি সিনিয়র আপু যখন এমনভাবে জ্বালতন করে, তখন জুনিয়র অয়নের অবস্থাটা কেমন হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, অয়ন আর অধরা একই ভার্সিটিতে পড়াশোনা করে, আর অধরা হলো অয়নের ভার্সিটির সিনিয়র আপু। ভার্সিটির প্রথম দিন থেকেই অধরা নানাভাবে অয়নকে বিরক্ত করতে থাকে। যদিও অধরা অন্য কোনো ছেলেকে এমনভাবে আগে পরে বিরক্ত করেনি যতটা না অয়নকে বিরক্ত করেছে। এখন অনেকেই ভাবতে পারেন যে হয়তো অধরা অয়নকে পছন্দ করে বলে সকল ছেলেদেরকে ছেড়ে অয়নের পেছনে পড়েছে। আসলে এটা সত্যি নয়। ভার্সিটির বাকি ছেলেদের বিরক্ত করার জন্য অধরার অন্য সব বান্ধবীরা তো আছেই, তবে অধরা শুধুমাত্র অয়নকেই বিরক্ত করতে থাকে। ঠিক যেন আজ কলেজে কমন রুমে অয়নকে নিয়ে এসে অধরা অয়নকে এমনভাবে বিরক্ত করছে। অধরা অয়নের প্যান্টের বেল্ট নিজের হাতে খুলে দিয়ে অয়নের প্যান্টের বোতাম খুলতেই অয়ন অধরার হাত ধরে ফেলে, অনুরোধ করে বলল, আপু, এই কাজটা করিয়েন না প্লিজ, আমার ভীষণ লজ্জা লাগছে আপু। ইস, একদম লজ্জাবতী ললিতা হয়ে গেছে। আমি যখন আপোষে বলেছিলাম খুলে আমাকে একটু দেখাতে, তখন কেন না না করে আমাকে এখানে নিয়ে এসেছিস? তখন মনে ছিল না অধরা কি জিনিস, তোর সাথে কি কি করতে পারে? হ্যাঁ, আপনি যে আসলে কি জিনিস সেটা তো এখন বুঝতে পারছি আমি। অয়ন কথাটা খানিক ফিসফিস করে বলল। এদিকে অধরা অয়নের বলা কথাটা স্পষ্ট শুনতে না পেয়ে অয়নকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, এই কি বললি তুই? আমি ঠিক শুনতে পাইনি, আবার বল। না আপু, সরি, আমি আপনাকে অন্য কিছু বলিনি। শুধু বলেছি যে আপনি এত সুন্দরী একজন নারী হয়ে এমন সব কাজ করছেন, এটা আপনার পার্সোনালিটির সাথে একদমই যাচ্ছে না আপু। আমার প্যান্টটা আজকের মতো ছেড়ে দিন না প্লিজ। আহ, তোর কথা শুনলে না আমার মনটা একদমই গলে যায়। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি আসলেই এতটা ইনোসেন্ট, নাকি ইনোসেন্ট সাজা নাটক করছিস? আমি না তোর ক্যারেক্টার নিয়ে একদম কনফিউজড হয়ে আছি। আপনি যে কাজটা এখন করছেন তাতে কি আপনার মনে হয় আমি ইনোসেন্ট হয়ে থাকব? দেখুন, আপনি আমার ব্যক্তিগত সম্পত্তির দিকে এমনভাবে তাকাতে পারেন না, এটা অন্যায় আপু। আসছে অধরা চৌধুরীকে অন্যায় শেখাতে। আজ তুই যত যাই বলিস না কেন, আমার হাত থেকে তোর মুক্তি নেই। অধরা নিজের বলা কথাটা শেষ করতে এক টান দিয়ে অয়নের প্যান্ট কিছুটা নিচের দিকে নামিয়ে ফেল। অধরার এমন কাজে অয়ন অধরার হাত ছেড়ে দিয়ে নিজের চোখ ঢেকে নিল। এইদিকে অধরা অয়নকে এভাবে লজ্জায় লাল হয়ে যেতে দেখে মুচকি হাসল। অয়নকে এমনভাবে লজ্জা পেতে দেখে অধরার বেশ ভালোই লাগছে। অধরা মুচকি হাসি দিয়ে অয়নের প্যান্ট ছেড়ে দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, হয়েছে দেখা, আগে বলবি তো আমার দেওয়া উপহারটা সত্যিই পড়েছিস তুই? আগে বললে তো আর আমি তোকে এখানে নিয়ে এসে এইভাবে সবকিছু করতাম না। অধরার বলা কথাটা কানে আসতেই অয়ন নিজের চোখের পাতা মেলে অধরার দিকে তাকিয়ে ভীষণ রকম অবাক হয়ে বলে উঠল, আপু, আমি তো সেই তখন থেকেই বলছি আপনি যেটা দিয়েছেন সেটাই পড়েছি, তবুও তো আপনি দেখার জন্য বায়না করছিলেন। আর বলিস না, আমি তো ভেবেছিলাম তুই হয়তো আমার হাত থেকে রক্ষা পেতে মিথ্যা বলেছিস, তাই একটু শিওর হয়ে নিলাম।
জি আপু, এখন আপনার যদি শিওর হওয়া হয়ে থাকে তাহলে আমি কি আমার প্যান্টটা ঠিক করতে পারি? আসলে আপু, আপনার লজ্জা না লাগলেও আমার তো লজ্জা লাগছে। হুম, পরে ফেল। এমনিতেও এটা কোনো মহান জিনিস না, সাধারণ জিনিস খুলে রেখে বা কি লাভ। আসছি আমি। অধরা নিজের বলা কথাটা শেষ করতেই কমন রুমের দরজাটা খুলে মুচকি হেসে বেরিয়ে পড়ল। এইদিকে অধরার কথা শুনে অয়ন কিছুটা অবাক হয়ে অধরা চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন আসলেই বুঝতে পারে না এই যে অধরা সবসময় তাকে এমনভাবে জ্বালাতন করে কেন। তাছাড়া আজকাল তো অধরার জ্বালাতন দিনকে দিন বেড়েই চলেছে। এমনভাবে যদি সব চলতে থাকে তবে তো অয়ন একদম পাগল হয়ে যাবে। অয়ন ঠায় দাঁড়িয়ে থাকে আপন মনে, অধরার কথা চিন্তা করতে থাকলো। এইদিকে অয়নের প্যান্ট যে এখনো হাঁটু অব্দি নামানো আছে সেই দিকে অয়নের বিন্দুমাত্র খেয়াল নেই। অয়ন প্রায় বেশ খানিক সময় কমন রুমে দাঁড়িয়ে থেকে আপন মনে অধরার কথা চিন্তা করতেই অয়নের বেশ কয়েকজন বন্ধু অয়নকে ক্লাসে না দেখতে পেয়ে অয়নের খোঁজে কমন রুমের সামনে চলে আসলো। অয়নের বন্ধুরা ভার্সিটির কমন রুমের সামনে আসতেই বেশ অবাক হয়ে গেল। অয়নের সব থেকে কাছের বন্ধু মামুন কমন রুমের দরজার পাশ থেকে দেখতে পেল অয়ন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর অয়নের প্যান্ট অয়নের পায়ের কাছে পড়ে আছে। অয়নের বন্ধু মামুন এই দৃশ্যটা দেখে হেসে উঠে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, কি রে বেটা, এইভাবে সংসারে দাঁড়িয়ে আছিস কেন? অধরা আপু কি কিছু করেছে তোকে? মামুনের কণ্ঠস্বর কানে আসতেই অয়নের ঘোর কেটে গেল। অয়ন মামুনের কণ্ঠস্বর শুনতেই কিছুটা কেঁপে ওঠে। মামুনের দিকে তাকিয়ে একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ওইদিকে ভার্সিটির কমন রুমে অয়নের বাকি বন্ধুরাও চলে আসলো। অয়ন এবার সকলকে কমন রুমে দেখে দ্রুত নিজের প্যান্ট ঠিক করে পরে নিল। অয়ন নিজের প্যান্ট ঠিক করে ফেলে তার বন্ধুদের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল সকলেই অয়নের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সকলের এমনভাবে অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাটা অয়নের কাছে মোটো সুখকর ছিল না। অয়ন কিছুটা অপ্রস্তুত হয়ে মামুনকে উদ্দেশ্য করে বলল, এই মামুন, তোর কি কোনো আক্কেল নেই নাকি? হুট করে এখানে চলে এসেছিস কেন? আর এসেছিস যখন, তখন সাথে করে বাকিদের নিয়ে এসেছিস কেন? অয়নের প্রশ্নের জবাবে মামুন কোনো কথাই বলল না, শুধুমাত্র নিশ্চুপ হয়ে অয়নের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করতে লাগলো। মামুনের এমন অদ্ভুতভাবে অয়নের দিকে তাকিয়ে থাকাটা অয়নের মোটো পছন্দ হলো না। তাছাড়া কিছুক্ষণ আগেই অধরা অয়নের সাথে এমন কিছু ঘটনা করেছে যে তারপর আর অয়নের ইচ্ছে করছে না মামুনকে নিয়ে চিন্তা করার। তাই অয়ন মামুনও নিজের বাকি সব বন্ধুদের পাশ কাটিয়ে ভার্সিটির কমন রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসে চলে আসলো। অয়ন নিজের ক্লাসে ফিরে এসে নিশ্চুপ হয়ে নিজের সিটে গিয়ে বসে পড়ল। অয়নের মাথায় এখন শুধুমাত্র অধরার চিন্তায় ঘুরপাক খাচ্ছে। দিনকে দিন অধরার জ্বালাতন বেড়েই চলেছে। এই অধরাকে যে করেই হোক নিজের পেছন থেকে সরাতেই হবে, তা না হলে অধরা আরও বেশি অয়নকে বিরক্ত করবে। অয়ন প্রায় মিনিট 10 সময় নিয়ে নিজের সিটে বসে আপন মনে অধরার কথাই চিন্তা করতে থাকে। এইদিকে মামুন ক্লাসে ফিরে এসে অয়নকে আনমনে চিন্তা করতে দেখে কোনো কথা না বলে অয়নের ঠিক পাশে এসে বসে পড়ল। কমন রুমে অয়নের অবস্থা দেখার পর থেকে মামুনের মনের মাঝে নানা রকমের প্রশ্ন সৃষ্টি হয়েছে। যেসব প্রশ্নের কোনো উত্তর মামুনের কাছে নেই, আর অয়নের যে জিজ্ঞেস করবে এমন কোনো পরিস্থিতিও নেই, তাই মামুনও কিছুটা নিশ্চুপ হয়ে আছে। অয়ন বেশ খানিক সময় আপন মনে ছাইপাশ কথা চিন্তা করার পর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথা থেকে অধরা সকল চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করলো। আর নিজের মনকে কিছুটা শান্ত করে ঘাড় ঘুরিয়ে মামুনের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে মামুনকে উদ্দেশ্য করে বলল, কিরে মামা, এমনভাবে চুপ মেরে বসে আছিস কেন? তোর আবার হঠাৎ করে কি হয়ে গেল? অয়নের বলা কথাটা কানে আসতেই মামুন অয়নের দিকে দৃষ্টিপাত করলো। মামুন অয়নের দিকে তাকিয়ে বলল, ও তোর তাহলে চিন্তা ভাবনা করা শেষ হয়েছে? আমি আরো ভেবেছি তুই মনে হয় আরো অনেকটা সময় ধরে চিন্তাই করতে থাকবে। আরে কি সব পাগলের মতো কথা বলছিস? আমি অযথা কেন চিন্তা করতে থাকবো? আর কার কথাই বা চিন্তা করব? ফাজলামি করিস না আমার সাথে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই অধরার কথা চিন্তা করছিস, আর আমাকে বলছিস কাকে নিয়ে চিন্তা করবি।
মামুনের বলা কথাটা শুনে অয়ন কিছুটা চুপসে গেল। মামুন তো ঠিক কথাই বলেছে। অয়নের মাথায় এখন শুধুমাত্র অধরাকে নিয়েই নানা ধরনের চিন্তা কাজ করছে। অয়ন বুঝতে পারছে না যে অধরা আবার কি না কি করে বসে। এমনিতেই অধরা আজকাল যা করছে তা দেখে অয়নের মাথায় এমনিতেই কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। তার উপর আবার অধরাকে নিয়ে এত সব চিন্তা, সব মিলিয়ে অয়ন যেন এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে গেছে। অয়ন নিশ্চুপ হয়ে যেতেই অয়নের সব থেকে কাছের বন্ধু মামুন অয়নকে সান্ত্বনা দিয়ে বলল, আরে মামা, তুই এমন ভাবে ভেঙে পড়লে চলবে? অধর একটা মেয়ে, আর সেই মেয়ের কাছে তুই হেরে যাবি, এমনটা কি করে হতে পারে? তোকে অধরার থেকে জিততেই হবে। আর কি করে জিতবো বল? অধরাকে দেখলেই আমার কলিজা শুকিয়ে যায়। আমি তো ঠিকভাবে কথাই বলতে পারি না অধরার সামনে। কেমন যেন একটা ভয় কাজ করতে থাকে আমার। এসব কি কথা বলছিস তুই? কোথায় অধরা লজ্জা পাবে, ভয় পাবে তোর সাথে কথা বলতে? আর সেখানে কি না তুই মেয়েদের মতো অধরার ভয় করছিস? আরে এসব তুই বুঝবি না। অধরাকে মেয়ে বলে কে? ওর মধ্যে মেয়েলি কোনো ব্যাপার আছে? পুরুষের থেকেও ভয়ানক বেশি এই অধরা। এবার বুঝতে পারছি আমি। না মামা, ঠিক আছে, তুই চালিয়ে যা, সমস্যা নেই কোনো। মামুনের বলা কথাটা শুনে অয়ন কিছুটা অবাক হয়ে গেল। অয়ন ঠিক বুঝতে পারছে না যে মামুন আবার কি বুঝতে পারলো। অয়ন মামুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে মামুনকে উদ্দেশ্য করে বলে উঠল, এই সালা, তুই আবার কি বুঝতে পেরেছিস? আমাকে তো বল, আমিও বুঝতে চাই। আরে মামা, বলছি তুই অধরার প্রেমে পড়ে গেছিস। এই কারণেই সব সময় অধরার সামনে তোর কথা বলা বন্ধ হয়ে যায়। যাক, এটাও ভালো, বিয়ের পর এমনিতেও তোর কথা বলা বন্ধ হয়ে যাবে। মামুনের কথাটা শুনে অয়ন শব্দ করে হেসে ফেলল। অয়ন হেসে ফেলে মামুনকে আলতো করে একটা ধাক্কা দিয়ে বলল, আরে ভাই, তুই কি পাগল নাকি? আমি অধরার মতো একটা মেয়ের প্রেমে পড়ব? আদৌ এটা কখনো সম্ভব? মামা, তোর মুখের হাসি দেখে আমি শতভাগ শিওর হয়ে বলছি, তুই অলরেডি অধরার প্রেমে পড়েছিস। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে অধরার থেকে দূরে গিয়ে দেখ, তুই অধরার থেকে দূরে থাকতে পারবি না। মামুনের কথাটা শুনে অয়ন আপন মনে আবারও চিন্তার মাঝে হারিয়ে গেল। অয়ন ভাবছে মামুনের বলা কথাটা কি আদৌ সত্যি? কিন্তু যদি মামুনের কথা সত্যি হয় তাহলে তো আমার জীবন আর জীবন থাকবে না। কলেজের স্নেহর আপু হয়ে যেভাবে আমাকে অত্যাচার করছে, যদি সে আমার স্ত্রী হয়ে যায় তাহলে তো আমাকে বাকি জীবন মোটেও শান্তি দিবে না। অয়ন কথাগুলো আপন মনে বিড়বিড় করে বলল। অয়ন আরও কিছু সময় অধরার কথা চিন্তা করতে ক্লাসে স্যার চলে আসলো। আর অয়নও নিজের মাথা থেকে অধরার সকল চিন্তা ঝেড়ে ফেলে নিজের পড়াশোনায় মনোযোগ দিল। অয়ন মনোযোগী হয়ে ক্লাস শেষ করে নিজের ক্লাস থেকে বেরিয়ে পড়ল। অয়ন ক্লাস থেকে বাইরে আসতেই মামুন অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন, তুই কি আমার সাথে যাবি নাকি তোর লেট হবে? না রে, আজ আমি একটু লেট করেই বাহিরে যাব। তোরা সবাই চলে যা। লেট করে যাবি কেন? অধরার সাথে দেখা করে কথা বলে যাবি নাকি? আরে না, অধরার সাথে যেন দেখা না হয়, সেই জন্যই তো লেট করে ক্লাস থেকে বের হব। এই অধরা ক্যাম্পাসের বাহিরেই অপেক্ষা করছে, আমি জানি। আহ, তোমাদের ভালোবাসা আমি না সত্যি বুঝতে পারি না। যাকগে, আমি এখন আসছি, তুই তোর সময় সুযোগ মতো বাইরে চলে আসিস কেমন? মামুন নিজের কথাটা শেষ করতেই অয়নের সামনে দিয়ে চলে গেল। মামুন অয়নের সামনে দিয়ে চলে যেতেই অয়ন আর অপেক্ষা না করে দ্রুত সকলের চোখের আড়ালে আবারও নিজের ক্লাসরুমে গিয়ে বসে থাকলো। যদিও এখন ক্লাসরুমে কেউ নেই, সবাই অনেক আগেই চলে গেছে, তাই অয়নের এখানে থাকতে কোনো সমস্যা নেই। অয়ন নিজের ক্লাসরুমে বসে ফোন টিপতে লাগলো। প্রায় মিনিট কুড়ি সময় ক্লাসে বসে থেকে ফোন চালানোর পর আচমকা অয়নের কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলে উঠল, অয়ন স্যার দেখছে আমার ভয়ে এখানে লুকিয়ে বসে আছে। এমনভাবে লুকিয়ে থাকলে কি আমার হাত থেকে বাঁচতে পারবেন আপনি? মেয়েটির কণ্ঠস্বর কানে আসতেই অয়ন হকচকিয়ে উঠল। অয়ন ঘাড় ঘুরিয়ে নিজের পাশে তাকাতেই দেখতে পেল অধরা তার পাশেই বসে আছে। অয়ন এমন আচমকা অধরাকে নিজের পাশে বসে থাকতে দেখে ভীষণ রকম ভয় পেয়ে গেল। অয়ন ভয় পেয়ে গিয়ে বসা থেকে দুম করে উঠে পড়ল আর অধরাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, আপনি এখানে কি করে আসলেন? আপনি কি আমার
পিছু ছাড়বেন না নাকি? অয়নের কথাটা শুনে অধরা অকাট্য হেসে বলল, না রে, তোর পিছু ছেড়ে দেওয়ার জন্য কি আমি তোর পিছু নিয়েছি নাকি? আমি কখনোই তোর পিছু ছাড়বো না। দেখুন আপু, আপনি কিন্তু এবার খুব বেশিই করছেন। আমি আপনাকে কিভাবে বলবো যে আমার এসব পছন্দ না? আমি চাই না আপনি আমাকে বিরক্ত করুন। দেখ অয়ন, তুই ছোট বাচ্চাদের মতো কথা বলিস না। আমি তোকে বিরক্ত করছি কি তোর মতামত নিয়ে নাকি? আর তুই বা কেমন করে ভাবলি যে তোর চাওয়া না চাওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ? অধরার বলা কথাটা শুনে অয়নের আর বুঝতে বাকি থাকলো না যে অধরা অয়নকে কি বোঝাতে চাইছে। সহজভাবে বলে অধরার হাত থেকে অয়নের মুক্তি নেই। অয়ন অধরার কথাটা শুনে নিশ্চুপ হয়ে যেতেই অধরা অয়নের কাঁধের উপর আলতো করে নিজের মাথাটা রেখে অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আহারে, তোর মুখটা যখন শুকিয়ে যায় তখন কেন যেন তোকে আরো বেশি হ্যান্ডসাম লাগে। ইচ্ছে করে তোকে একটা কিস করে ফেলি। অধরার কথাটা শুনতেই অয়ন কিছুটা কেঁপে উঠল। অধরার মাথাটা নিজের কাঁধের উপর থেকে সরিয়ে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, ছি আপু, আপনি আমার সিনিয়র হয়ে আমার সাথে সব কথা বলছেন? আপনার কি আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই নাকি? লে, আত্মসম্মান বোধ থাকবে না কেন? আমার সকল কিছুই আছে রে অয়ন, কিন্তু সকলের সামনে আত্মসম্মানটা না আমার ঠিক আসে না, যেমন তোর সামনেও আসছে না কিছু। আপু, আপনি অনেক বেশি কথা বলছেন। আমি এখন বাড়িতে যাব। আমাকে দয়া করে এখন আর বিরক্ত করিয়েন না। আর নিজের বলা কথাটা শেষ করতেই অধরার পাশ থেকে উঠে যেতে নিল। অধরার পাশ থেকে চলে যেতে নিতেই অধরা এক রহস্যময়ী হাসি দিয়ে অয়নকে পেছন থেকে বলে উঠল, আপনার ঠোঁট দুটো অনেক সুন্দর, একদম তাজা গোলাপের পাপড়ির মতো। এইসব লুচুগিরির মেসেজগুলো কি ভাইরাল করে দেব জান? অধরার কথাটা শুনতেই অয়ন ঠাই থমকে দাঁড়িয়ে পড়ল। অধরার এই কথাটা শুনে অয়নের যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেই সাথে অয়নের চোখ জড়ো ছানা বড়া হয়ে গেছে। ওইদিকে অয়নের ঠাই থমকে দাঁড়িয়ে পড়া দেখে অধরা নিজের একটা হাত নিজের গালের উপর রেখে মিটমিট করে মুখ চেপে হাসতে লাগলো। ইতিমধ্যেই অয়নের কপাল বেয়ে কয়েক ফোঁটা ঘাম মাটিতে গড়িয়ে পড়ল। আর নিজেকে কোনো মতে খানিক সামলে নিয়ে পেছন ফিরে অধরার দিকে তাকিয়ে অধরার দিকে একটা আঙ্গুল তুলে অসহায় কণ্ঠে অধরাকে বলল, তার মানে ওটা আপনি ছিলেন আপু? হুম, আমি থাকবো কেমন করে? তোর ফেসবুকে যত মেয়ে ফ্রেন্ড আছে তাদের সবার মধ্যে একমাত্র আমারই অস্তিত্ব আছে রে জান। অধরার কথাটা শেষ হবার সাথে সাথেই অয়ন দৌড়ে অধরার দিকে এগিয়ে আসলো। অয়ন অধরার দিকে এগিয়ে এসে অধরাকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলল, আপু প্লিজ, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে আপনাকে চিনতে পারিনি, তাই ভুলটা হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন ভুল করব না। এত কথা বলে লাভ নেই তো, তোর চরিত্র আমার সামনেই আছে। আর আমি এখন পুরো ক্যাম্পাসের সকলকে এই মেসেজ দেখিয়ে তোকে ফেমাস করব, ঠিক আছে তো? আপু প্লিজ, আপনি এমনটা করিয়েন না। আমার মান সম্মান চলে যাবে। প্লিজ আপু। অয়ন এই প্রথম অধরের কাছে এসে নিজের ইচ্ছেতেই অয়ন অধরের কাছে আসতেই অধরা প্রথমে অয়নের চোখের দিকে দৃষ্টিপাত করলো। অধরা অয়নের চোখের দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকার পর অয়নের ঠোঁটের দিকে দৃষ্টিপাত করলো। অধরা অয়নের ঠোঁটের দিকে দৃষ্টিপাত করতেই অয়ন বিষয়টা অনুভব করতে পেরে অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আপু, আপনি আমার দিকে এমনভাবে এক দৃষ্টিতে তাকিয়ে কি দেখছেন? আমার দিকে এমনভাবে তাকাবেন না প্লিজ। আমার ভীষণ অদ্ভুত লাগে এসব। অদ্ভুত থেকে যদি ভালো কিছুর সূচনা হয় তবে কেমন হয় অয়ন? আপু, আমি ঠিক আপনার কথার মানেটা বুঝতে পারলাম না। আপনি কি বলতে চাইছেন? তেমন কিছু না অয়ন, আমি শুধু তোমাকে বলতে চাই ভালো কিছু হতে চলেছে এখন। অধরার মায়াবী কণ্ঠে বলা কথাটা শুনে অয়ন রীতিমতো অবাক হয়ে গেল। অয়ন অধরার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্লাসরুমের বাহির থেকে ভেসে আসছে বৃষ্টি পড়ার মিষ্টি মধুর সুর। বৃষ্টির এই শব্দগুলো যেন সরাসরি হৃদয়ের মাঝে এসে সৃষ্টি করছে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি। এই অনুভূতি থেকে দূরে যাওয়ার সাধ্য যেন আর কারোরই নেই। অয়ন মিনিট খানেক সময় অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অধরা অয়নকে খানিক অবাক করে দিয়ে ধীরে ধীরে অধরা নিচের মাথাটা অয়নের দিকে এগিয়ে দিতে লাগলো।
অয়ন এখনো কিছু বুঝে উঠতে পারছে না। অধরার এমন ক্রমশ অয়নের দিকে এগিয়ে আসায় অয়নের ঠোঁটজোড়া কোনো কারণ ছাড়াই কেঁপে চলেছে। অয়নের মনের মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে যেতে শুরু করেছে। এ যেন সত্যি এক মহাপ্রলয়ের আভাস। অয়নও আজ কেন যেন নিজেকে সামলাতে পারছে না। অয়নেরও ইচ্ছে হচ্ছে ভালোবাসার মায়ে হারিয়ে যেতে। অধরা ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে অয়নের খুব কাছে চলে আসলো। অয়নের ভারী নিঃশ্বাস এখন অধরার মুখের ওপর এসে পড়ছে। অয়ন আপন মনে এবার কিছু একটা চিন্তা করতেই অয়নের ঘোর কেটে গেল। অয়নের ঘোর কেটে যেতেই অয়ন দুম করে অধরার হাত জোড়া ধরে ফেলল। অয়ন অধরার হাত জোড়া ধরে ফেলতেই অধরা ঠাই থমকে গেল। অধরা থমকে যেতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, অধরা আপু, আপনি এটা কি করছেন? এসব ঠিক নয়। আপনি আমার ভার্সিটির সিনিয়র আপু। আমি আপনাকে অনেক সম্মান করি। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না আপু। কেন আমাকে সম্মান করিস তুই? আমি তো তোর কাছ থেকে এখন সম্মান চাইছি না, আমি তোর কাছ থেকে এখন ভালোবাসা চাইছি। আমাকে একটু ভালোবাসা দে না অয়ন। অধরার বলা কথাটা শুনে অয়ন যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। অয়ন অধরার দিকে একবার তাকিয়ে থেকে আপন মনে ভাবছে, অধরা এসব কি কথা বলছে? অধরা কি নিজের জ্ঞানে আছে? আমি অধরার থেকে অনেক জুনিয়র, আর অধরা আমার সিনিয়র আপু হয়ে আমাকে ভালোবাসার কথা বলছে। তবে কি মামুনের বলা কথাটাই সত্যি হতে চলেছে? অয়ন কথাটা ভাবতেই আলতো করে নিজের মাথায় একটা গাঁটটা মারল। কারণ অয়নের বন্ধু মামুন বলেছে অয়ন অধরার প্রেমে পড়বে, কিন্তু এখানে তো অধরা নিজেই অয়নকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। বিষয়টা তো সেম হলো না। অয়ন আপন মনে এসব সাইপাস কথা ভাবতেই অধরা কিছুটা বিরক্তি নিয়ে অয়নকে উদ্দেশ্য করে আবারও বলল, রিপিট। কি ব্যাপার? আমি তোকে একটা কথা বলেছি আর সেটার উত্তর জানতে চেয়েছি। তুই এখান থেকে আবার কোথায় হারিয়ে গেছিস? তোর জীবনে কি অন্য কেউ আছে নাকি? সত্যি করে বলতো। অধরার কথাটা কানে আসতেই অয়নের ঘোর কেটে গেল। অয়ন কিছুটা নার্ভাস হয়ে গিয়ে হঠাৎ করেই অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ আপু, আমার জীবনে অন্য কেউ আছে, যাকে আমি নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। এই কারণেই আমি আপনাকে হ্যাঁ না বলতে পারছিলাম না। অয়নের কথাটা শোনা মাত্রই অধরা একদম পাথরের মতো হয়ে গেল। মনে হলো এক মুহূর্তে যেন অধরার সম্পূর্ণ পৃথিবীটা থমকে গেল। আমাদের সমাজে নারীরা কখনোই নিজ থেকে এসে ভালোবাসার কথা প্রকাশ করে না। তবে অধরা সেই তথাকথিত মেয়েদের মতো নয়। অধরা স্বাধীনভাবে সকল লাজ লজ্জা ভুলে অয়নকে আজ নিজের মনে কথাটা বলেছে। অথচ অয়ন তো আজ একদম মুখের ওপর অধরাকে থামিয়ে দিয়েছে। অধরা পাথরের মতো দাঁড়িয়ে থেকে অয়নের দিকেই তাকিয়ে আছে। অধরা কোনো কথাই যেন এখন আর বলতে পারছে না। অয়ন অধরাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল, সত্যি বলছি আমি আপু, আমি একজন আসলেই মন থেকে ভালোবাসি, আর সে হলো আমার খালাতো বোন লামিয়া। ওকে ছাড়া আমি আর কাউকে কখনো নিজের পাশে কল্পনা করতে পারি না। তাছাড়া লামিয়ার সাথেই আমার। অয়ন সম্পূর্ণ কথাটা বলার আগেই অধরা নিজের হাতটা উঁচু করে অয়নকে থামিয়ে দিয়ে নিজের মাথাটা নিচু করে ফেল। অধরা নিজের মাথাটা নিচু করে ফেলতেই অধরার চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল মাটিতে গড়িয়ে পড়ল। অধরা যে ধাক্কাটা খেয়েছে এটা অধরার জীবনের প্রথম ধাক্কা। হ্যাঁ, ঠিক শুনেছেন, অধরা এর আগে কখনোই কারোর সাথে সম্পর্কে যায়নি। অধরা এমন একজন মানুষকে নিজের পাশে চেয়েছে যে অধরা সকল পাগলামি বিনা বাক্যে মেনে নিতে পারে। অধরা চেয়েছে তার ছেলে মানুষইগুলো কেউ একজন সহ্য করে অধরাকে পাগলের মতো ভালোবাসুক। অয়নকে প্রথমবার দেখে অধরা অয়নের মাঝে হারিয়ে গেছে, শুধুমাত্র অয়নের সাথে কথা বলার জন্য আর অয়নের ভালোবাসা পাবার জন্যই অধরা অয়নের পেছনে লেগেছে। তবে আজকে অয়নের মুখ থেকে এসব কথা শোনার পর অধরা আর কোনোভাবেই অয়নের পেছনে লাগতে আসবে না। অধরা নিজের চোখের জল আড়াল করার বৃথা চেষ্টা করে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ ভারী কণ্ঠে বলল, অয়ন, আই এম রিয়েলি সরি। আমি আর কখনোই তোমাকে বিরক্ত করব না। সরি অয়ন। আরে না আপু, সমস্যা নেই। আপনি আমাকে বিরক্ত। অধরা আর অয়নের একটা কথাও শুনল না। অধরা অয়নের সামনে দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। অধরার চোখের কোণে নোনা জল দেখে অয়নেরও বুকের মাঝে কেমন করে যেন উঠল।
তবে অয়ন নিজেকে সামলে নিয়েছে। অধরা ক্লাসরুম থেকে বেরিয়ে চলে যাওয়ার পর অয়ন প্রায় মিনিট 2 সময় ক্লাসরুমে থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলে সে নিজেও ক্লাস থেকে বেরিয়ে পড়ল। অয়ন নিজের ক্লাসরুম থেকে বেরিয়ে আসতেই অয়নের বন্ধু মামুন দ্রুতগতিতে দৌড়ে অয়নের সামনে এসে দাঁড়ালো। মামুন অয়নের সামনে এসে দাঁড়িয়ে কিছুটা হাঁপাতে হাঁপাতে অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন, কি হয়েছে? অধরাকে দেখলাম কান্না করে ক্যাম্পাসের বাইরের দিকে যাচ্ছে। ঘটনা কি হয়েছে? সব ঠিক আছে তো নাকি? হ্যাঁ, সব ঠিক আছে। তুই না একবার চলে গিয়েছিলি বাহিরে, এখন আবার এখানে কেমন করে আসলি? আরে আমি ক্যাম্পাসের বাইরে যেতেই দেখতে পেলাম অধরার এই দিকে আসছে, তাই আর বাড়ি যাইনি, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, চল তবে বাড়ি ফিরে যাই। অয়ন নিজের কথাটা শেষ করতেই মামুনকে সাথে নিয়ে ক্যাম্পাসে বাইরে চলে আসলো। এদিকে মামুন বারবার অয়নকে জিজ্ঞেস করছে যে অধরার কি হয়েছে, যে অধরা এমনভাবে কান্না করলো। তবে অয়ন মামুনকে নিজের পার্সোনাল বিষয়ে কোনো কথাই বলেনি, শুধুমাত্র মামুনকে নিয়ে ক্যাম্পাসের বাহিরের দিকে হেঁটে চলে গেল। অয়ন ক্যাম্পাসের বাহিরে চলে আসতেই মামুনকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, মামুন, তুই এবার বাড়ি চলে যা। আমিও বাড়ি ফিরে যাচ্ছি। আজ ভালো লাগছে না আমার। আজ আমি আড্ডা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সাবধানে বাড়ি যাস কেমন? মামুনের কথাটা শুনে অয়ন আর কিছু বলল না। আজ অয়নের মনটা মোটো ভালো নেই। জীবনে কখনো অয়ন কোনো নারীর চোখের জলের কারণ হয়নি, তবে আজ অয়ন সেটাই হয়েছে। অধরার কান্না করার বিষয়টা অয়নের মনের মাঝে একদম গেঁথে গেছে। অয়ন চাইলো যেন অধরার বলা কথা ও অধরার কান্না ভেজা চোখগুলো ভুলতে পারছে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর অয়ন এই বৃষ্টির মধ্যে একা নিশ্চুপ হয়ে ধীরে ধীরে হেঁটে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। অয়নের মনে হচ্ছে না বাইরে বৃষ্টি হচ্ছে বা অনেক বৃষ্টিতে ভিজলে তার শরীর খারাপ করতে পারে। অয়নের মাথায় এখন শুধুমাত্র অধরার চিন্তায় কাজ করছে। অয়নের বাড়ি থেকে ভার্সিটি দূরত্ব প্রায় 15 মিনিটের, আর 15 মিনিটের দূরত্বে আজ অয়ন পায়ে হেঁটে বাড়ি দিয়েছে। অয়ন নিজের বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল প্রেস করতেই অয়নের মা দরজা খুলে দিল। অয়নের মা বাড়ির দরজাটা খুলে দিতে অয়নকে এভাবে ভেজা অবস্থায় দেখে ভীষণ রকমের চমকে উঠল। সেই সাথে ভীষণ রকম চিন্তিত হয়ে উঠলেন তিনি। অয়নের মা মিসেস সাবিনা বেগম বিচলিত কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, অয়ন, এ কি অবস্থা করেছিস নিজের? তোকে আমি কতবার বলেছি বৃষ্টিতে ভিজতে না। তুই জানিস না ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজলে তোর জ্বর চলে আসে? তবু কেন তুই বৃষ্টিতে ভিজতে গেছিস? আমার কি কোনো কথাই তো শুনবি না অয়ন? মা, এত বিচলিত হবার মতো কিছু হয়নি। গাড়ি পাইনি বলে বৃষ্টিতে ভিজে গেছি, তেমন কিছু হবে না। আমাকে রুমে গিয়ে ফ্রেশ হতে দাও। অয়নের বলা কথাটা শুনে মিসেস সাবিনা বেগম কিছুটা অবাক হয়ে গেলেন, কারণ মিসেস সাবিনা বেগম এর আগে কখনোই তার ছেলেকে এমনভাবে কথা বলতে শোনেননি। অয়ন একজন হাসি খুশি স্বভাবের মানুষ। অয়নের মন খারাপ না থাকলে কখনোই সে শক্ত গলায় কথা বলে না, আর আজ অয়ন ঠিক সেভাবেই কথা বলছে। অয়নের মাতার ছেলের এমন শক্ত গলার কথা বলা দেখে বেশ বুঝতে পারছে যে অয়নের মনটা ভালো নেই। তবে তিনি এটা বুঝতে পারছেন না যে অয়নের মন খারাপ কেন হয়েছে। অয়নের মা নিজের মনের মাঝে সৃষ্টি প্রশ্নের উত্তর জানতে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, অয়ন, কি হয়েছে তোর? মন খারাপ হয়েছে কেন? আমাকে বল। বন্ধুদের সাথে কি ঝগড়া করেছিস নাকি? আরে না মা, আমি কেন আমার বন্ধুদের সাথে ঝগড়া করতে যাব? আমি কারোর সাথে ঝগড়া করিনি। এমনিতেই আমার মনটা ভালো লাগছে না। আমাকে আমার ঘরে যেতে দাও। সাবিনা বেগম নিজের একমাত্র ছেলের এমন অদ্ভুত ব্যবহার দেখে আর কোনো কথা বলল না। সাবিনা বেগম অয়নের সামনে থেকে সরে যেতেই অয়ন হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল। অয়ন তার ঘরের দিকে চলে যাচ্ছে আর অয়নের মা অয়নের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে তার ছেলের আসলে কী নিয়ে এতটা মন খারাপ হয়েছে। তাছাড়া অয়ন তো কখনোই তার মায়ের থেকে কোনো কথা আড়াল করে না। আজ অয়ন নিজের মাকেও এড়িয়ে চলে গেল। অয়নের মা মিসেস সাবিনা বেগম আরও কিছু সময় আপন মনে অয়নের কথা চিন্তা করতে লাগলো। ওইদিকে অয়ন নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। ভেজা শরীর, এলোমেলো চুল, আর ভেতরটা যেন পুরোপুরি ভেঙে পড়েছে। সে ধীরে ধীরে বিছানায় বসে পড়ল।
বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, টুপটাপ শব্দ যেন তার বুকের ভেতরের শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। অয়ন আর কিছু চিন্তা না করে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেল। অয়ন নিজের চোখ বন্ধ করতে আচমকা অয়নের চোখের সামনে ভেসে উঠল অধরা সেই চোখ জোড়া, যা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে একটু ভালোবাসা খুঁজছে। অয়ন নিজের চোখ বন্ধ করে শুনতে পাচ্ছে অধরের সেই কান্না ভেজা কণ্ঠস্বর। কাঁপা কাঁপা কণ্ঠে অয়নকে বলা, আমাকে একটু ভালোবাসা দে অয়ন। অয়ন নিজের চোখ জোড়া বন্ধ করে এসব শুনতে পেতে কিছুটা কেঁপে উঠল। অয়ন আর নিজের চোখ বন্ধ করে রাখতে পারল না। অয়ন নিজের চোখ জোড়া মিলে তাকিয়ে বসা থেকে উঠে পড়ে, নিজেকে নিজেই প্রশ্ন করল, আমি কি খুব বেশি করে ফেললাম? মেয়েটাকে এমনভাবে মিথ্যা বলে আঘাত দেওয়াটা কি উচিত হয়েছে আমার? অয়ন আপন মনে বিড়বিড় করে বলল কথাটা। অয়নের বিড়বিড় করে বলা কথাটা শেষ হতেই আবারও অয়নের মাথায় চলে আসলো। হ্যাঁ, আমি ঠিক করেছি। অধরা আমার সিনিয়র আপু, আমাকে অনেক জ্বালাতন করেছে। ওনার সাথে আমি কখনোই ভালো থাকতে পারবো না। এটাই ঠিক হয়েছে। আমাকে এমনভাবে কোনো কিছু নিয়ে কষ্ট পাওয়া একদমই ঠিক হচ্ছে না। আর নিজের সাথে নিজেই কথা বলে নিয়ে নিজেকে কিছুটা সামলে নিতে চেষ্টা করলো। তবে একটা কথা তো সত্যি, ভার্সিটিতে অধরাকে কান্না করতে দেখার আগে থেকেই অয়নের মনের মাঝে অধরের জন্য একটা আলাদা টান সৃষ্টি হয়। অয়ন যদিও সেই অনুভূতি নিজের মাঝেই আড়াল করে ফেলেছে, তবে সত্যি তো এটাই। তারপর অধরাকে ফিরিয়ে দেওয়ার পর থেকেই অয়নের মনের মাঝে বিন্দুমাত্র কোনো প্রকার শান্তি আসছে না। অয়ন নিজেও জানে না যে তার মনটা এমনভাবে বিষণ্ণ হয়ে উঠল কেন, কিন্তু অনেক হয়েছে। অয়ন এখন আর চাইছে না অধরাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করতে, কারণ অয়ন যদি এখন অধরাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে তবে অধরার প্রতি সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। আর নিজেকে সামলে নিয়ে সোজা চলে গেল শাওয়ার নিয়ে নিতে। আর নিজের মাথায় হাত বুলিয়ে বাথরুমে ঢুকে পড়ল। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকলো বেশ অনেকক্ষণ, কিন্তু এই পানি গায়ে পড়ল তার ভেতরের আগুনটা কোনোভাবেই একটুও কমল না। অয়ন শাওয়ার নেওয়া শেষ করে নিজের ঘরে ফিরে এসে আয়নার সামনে এসে দাঁড়ালো। অয়ন আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজের এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করছে আর আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতেছে অয়ন। ওইদিকে অধরা নিজের ক্যাম্পাস থেকে বেরিয়ে এই বৃষ্টির মধ্যেই পায়ে হেঁটে নিজের বাড়ি ফিরে যাচ্ছে। অধরা বৃষ্টিতে ভিজতে লাগলো আর নীরবে চোখের জল ফেলতে লাগলো। জীবনে প্রথম কাউকে পছন্দ হয়েছে অধরার, আর সেই পছন্দের মানুষটি আজ তাকে ফিরিয়ে দিয়েছে। অয়নের সাথে খুব বেশি বছরের পরিচয় না অধরের, হবে মাত্র মাস পাঁচেক সময়ের পরিচয় তাদের। এই 5 মাসের পরিচয়ে একটা মানুষকে এতটা ভালোবাসা যায় যে তাকে পাবে না ভাবতেও দম বন্ধ হয়ে আসে। এটা অয়নকে ভালো না বাসলে হয়তো অধরা কখনো বুঝতে পারতো না। অধরা বেশ কিছুটা সময় হাঁটার পর আচমকাই ধপাস করে রাস্তার মাঝে বসে পড়ল। অধরা রাস্তার মাঝে বসে পড়ে আকাশপানে চিৎকার করে কান্না করে উঠল আর বলতে লাগলো, অয়ন, আমি তোকে ভালোবাসি রে অয়ন। জীবনে প্রথম কারোর প্রতি আমি এতটা দুর্বল হয়ে পড়েছি। আমি কখনোই কারোর জন্য কান্না করিনি। জীবনে প্রথম কারোর জন্য আমার চোখের কোণে জল চলে এসেছে। তোর কোনো ভুল নাই। আমি মন থেকে চাই বিধাতা তোকে ভালো রাখুক অয়ন। ভালো থাকিস তুই। আমি অধরা নীরবেই তোর জীবন থেকে হারিয়ে যাব। অধরা চিৎকার করে কথাগুলো বলল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিধায় রাস্তার মাঝে তেমন কাউকে দেখা যাচ্ছে না। অধরা আরও মিনিট খানেক সময় রাস্তার মাঝেই বসে থেকে চিৎকার করে কান্না করার পর বসা থেকে উঠে নিজের বাড়ির দিকে চলে গেল। মা, আমাকে আর একটু ভাত দিন তো। আজ কেন যেন ক্ষুধাও খুব বেশি লেগেছে। লাগবে না আবার? দুপুরবেলা খাবার খেতে আসিসনি, এতবার করে ডাকলাম, আমার একটা ডাকা সারা অবধি দিসনি তুই। আহা মা, আমি ঘরে ফিরে এসে সবার আগে মেডিসিন নিয়েছি, তারপর শাওয়ার নিয়ে যে ঘুমিয়ে পড়েছি। আর কোনো দিকে আমার কোনো খেয়াল ছিল না, তাই তোমার ডাকে সাড়া দিতে পারিনি। হয়েছে, এখন খাবার খেয়ে নে আগে। খাবার খাওয়ার পর তোর সাথে গল্প করা যাবে। রাতের দিকে অয়ন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। ওইদিকে অয়নের মা অয়নের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। মিসেস সাবিনা বেগম অয়নকে খাবার বেড়ে দিয়ে অয়নের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। আসলে সাবিনা বেগম বোঝার চেষ্টা করছে যে তার ছেলে অয়ন আসলে কী নিয়ে এতটা চিন্তিত হয়ে আছে। অয়নের মনটা কেন আজ জানি শান্ত নেই, এই বিষয়ে অয়নের মা চিন্তা করছে। অনির্দিষ্ট সময়ে নিজের রাতের খাবার খাওয়া শেষ করতেই অয়নের মা অয়নকে উদ্দেশ্য করে বলল,
অয়ন খোকা, তুই আমার একমাত্র ছেলে, আমি তোর মা। মায়ের থেকে সন্তান কখনো কোনো কিছু আড়াল করতে পারে না। আমাকে তুই সত্যি করে বল, আজকে কি ভার্সিটিতে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে কারোর সাথে? আরে মা, তুমি এসব কি কথা বলছো? আমার সাথে কারোর কেন ঝামেলা হতে যাবে? আমার কারোর সাথে কোনো ঝামেলা হয়নি মা। যদি কারোর সাথে কোনো ঝামেলা না হয়ে থাকে, তাহলে তুই কি নিয়ে এতটা চিন্তা করছিস খোকা? তোর মন বিষণ্ণ হয়ে আছে কেন? আমার মন বিষণ্ণ হয়ে আছে অন্য একটা বিষয়ে। আপনি এটা বুঝতে পারবেন না, তাই এসব নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না মা। অয়নের কথাটা শুনতেই অয়নের মা কিছুটা নিশ্চুপ হয়ে গেল। অয়নের মায়ের মনের মাঝে এখন অন্য একটা চিন্তা কাজ করছে, আর সেটা হলো, তবে কি অয়ন কোনো মেয়েলি বিষয় নিয়ে চিন্তিত? প্রশ্নটা মাথায় আসতেই মিসেস সাবিনা বেগম তার ছেলে অয়নকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। অয়ন, আমাকে সত্যি করে বল, ভার্সিটিতে কি কোনো মেয়ের সাথে তোর সম্পর্ক তৈরি হয়েছে? আর সেই কারণে তুই কি চিন্তিত হয়ে আছিস? অয়ন তার মায়ের বলা কথাটা শুনে শব্দ করে হেসে ফেল। অয়ন জানে তার মা সবসময় তাকে নিয়ে একটা চিন্তার মাঝেই থাকে, কিন্তু তাই বলে যে এমন একটা কথা বলবে তার মা, এটা যেন অয়নের ভাবনার বাহিরে ছিল। অয়ন শব্দ করে হেসে ফেলে নিজের মাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনি না আসলেই পাগল হয়ে গেছেন। আমাকে পছন্দ করার মতো কোনো মেয়ে আছে নাকি? তাছাড়া আমার চেহারা দেখেছেন? এমন চেহারা দেখে কোনো মেয়ে আমার প্রেমে পড়তে পারে নাকি? আরে খোকা, এসব তুই কি বলছিস? তুই দেখতে আসলে আমার মতোই হয়েছিস। তোকে দেখে প্রেমে পড়বে না এমনটা কখনো হতেই পারে না। তুই আমাকে এত কথা না বলে আমার একটা কথা শোন, কাউকে পছন্দ হলে আমাকে বল, আমি তার বাবা মার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করি। কিন্তু শর্ত একটাই, কখনো মন খারাপ করা যাবে না। ঠিক আছে মা, আগে আমার পছন্দ হোক, তারপর আমি তোমাকে বলবো। এখন তুমি ঘুমাতে যাও তো, আমিও ঘুমাতে চলে গেলাম। কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করিস না খোকা, নিজের খেয়াল রাখিস। অয়নের মায়ের বলা কথাটা শেষ হতেই অয়ন মুচকি একটা হাসি দিয়ে নিজের রুমে ফিরে আসলো। অয়ন নিজের রুমে ফিরে এসে সোজা চলে গেল পড়ার টেবিলে। অয়ন নিজের পড়ার টেবিলে এসে বসে পড়ল। অয়ন পড়ার টেবিলে বসে নিজের মাথা থেকে অন্য সকল চিন্তা ঝেড়ে ফেলে পড়াশোনা করতে শুরু করলো। অয়ন নিজের মনকে শান্ত করে প্রায় ঘন্টাখানেক সময় পড়াশোনা করতে আচমকা অয়নের ফোনে একটা মেসেজ আসার শব্দ হলো। মেসেজ আসার শব্দটা অয়নের কানে আসতেই অয়ন নিজের ফোনটা হাতে তুলে নিল। অয়ন নিজের ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পেল একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। অয়ন নিজের ভুরু কুঁচকে ফোনের মেসেজ ফোল্ডার ওপেন করতে ভীষণ রকম অবাক হয়ে গেল। অয়ন দেখতে পেল এই অপরিচিত নাম্বার থেকে একটাই মেসেজ এসেছে, আর সেই মেসেজের মধ্যে লেখা ছিল, চলে যাচ্ছি অয়ন, তোর জীবন থেকে চিরতরে বিদায় নিচ্ছি। আর কখনো আমাকে নিয়ে তোর কোনো অভিযোগ থাকবে না। ভালো থেকো তুমি। মেসেজটা পড়ে অয়নের কপালে চিন্তায় ভাঁজ পড়ে গেল। অয়ন এখনও বুঝতে পারছে না যে এই মেসেজ তাকে করলো। এমন মেসেজ তো এর আগে কখনো আসেনি তার ফোনে। অয়ন বিষয়টা আরও ভালো করে বোঝার জন্য নিজের ফেসবুক ওপেন করলো। আর অধরার সাথে এতদিন অয়নের যেই ফেক আইডি দিয়ে কথা হতো, সেই সব আইডিতে চলে গেল অয়ন। অয়ন আইডিতে প্রবেশ করতে দেখতে পেল সকল অ্যাকাউন্ট ডিলিট করা হয়ে গেছে। অয়ন এবার কিছুটা গভীরভাবে চিন্তা করতে লাগলো, তবে কি অধরাই অয়নের ফোনে এই মেসেজ পাঠিয়েছে? অয়ন মেসেজ থেকে নাম্বারটা নিয়ে কল ডায়াল করলো, তবে তাতে কোনো লাভ হলো না। নাম্বারটা সুইচ অফ হয়ে আছে। অয়ন আর পড়াশোনা করতে পারলো না। পরের টেবিল থেকে উঠে আরও অনেকবার কল করার চেষ্টা করলো অয়ন, তবে বারবার এই অপরিচিত নাম্বারটা সুইচ অফ আসতে লাগলো। অয়ন অনেক প্রচেষ্টা করার পর অতঃপর নিজের ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে অয়ন দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। অয়ন নিজের বাইক ড্রাইভ করছে আর আপন মনে ভাবছে যে আজ অধরার সাথে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলে নিবে সে। অধরাকে সব কিছু খুলে বলবে যে অয়ন গতকাল যে খালাতো বোনের সাথে সম্পর্কের কথা বলেছে সেটা আসলে সত্যি নয়, আর অধরাকে কান্না করার জন্য ক্ষমা চেয়ে নিবে অয়ন। অয়ন নিজের ভাবনা মতো বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করতে অয়নের বন্ধু মামুন অয়নকে দেখতে পেতেই দৌড়ে অয়নের দিকে ছুটে চলে আসলো। মামুন অয়নের দিকে ছুটে চলে আসতেই অয়ন বাইক থামিয়ে দিয়ে মামুনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, কিরে মামুন, তোকে আজ দেখছি অনেক খুশি খুশি দেখাচ্ছে, ঘটনা কি? আরে মামা, তেমন কিছু না। আজকে সকাল সকাল বাবা বলল আমাকেও বাইক দেবে, সেটার জন্য একটু খুশি লাগছে। বাহ,
এটা তো আসলে একটা ভালো খবর। বাইক নিবি, আমাদের মিষ্টি খাওয়াবি না? আমার বেলায় তো ট্রিট নিয়েছিস, এবার আমাদেরও ট্রিট দিতে হবে। আরে মামা দিব, আগে দোয়া কর বাইকটা যেন পেয়ে যাই, পেয়ে গেলে ট্রিট। অয়ন মামুনের সাথে আরও কিছু সময় হেসে হেসে গল্প করলো ক্যাম্পাসের গেটের সামনে দাঁড়িয়ে। অয়ন ক্যাম্পাসের গেটের সামনে দাঁড়িয়ে গল্প করে আড্ডা দিচ্ছে ঠিক, তবে অয়নের চোখ জোড়া এদিক ওদিক ছোটাছুটি করছে। অয়নের চোখ জোড়া যেন কাউকে খুঁজে চলেছে এত লোকের ভিড়ে, তবে এই চোখ জোড়া যেন এখনও সেই পরিচিত মুখের খোঁজ পায়নি। এদিকে অয়নের সব থেকে কাছের বন্ধু মামুন অয়নকে এভাবে কিছুটা বিচলিত হয়ে পড়তে দেখে মৃদু কণ্ঠে অয়নকে জিজ্ঞেস করলো, অয়ন তুই কি কারোর খোঁজ করছিস? আসলে সেই তখন থেকেই দেখছি এদিক ওদিক তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করছিস, তাই আর কি জিজ্ঞেস করলাম। হ্যাঁ রে, আমি আসলে অধরাকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু আজ অধরাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? অয়নের বলা কথাটা শুনে মামুন কিছুটা নিশ্চুপ হয়ে গেল। মামুন কিছুটা নিশ্চুপ হয়ে গিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে অয়নকে বলল, এখন আবার অধরার খোঁজ করছিস কেন তুই? এই অধরা তোকে তো জ্বালাতন করছে, তবুও কেন সেই অধরার খোঁজ করছিস এখন? আমি না সত্যি অয়ন তোর ভাবনা বুঝতে পারি না। আরে ছাড়, তোকে এত বুঝতে হবে না। এখন বেশি কথা না বলে চল আমরা ক্লাসে ফিরে যাই। অয়ন নিজের কথাটা শেষ করতে বাইক স্টার্ট করে ক্যাম্পাসের ভিতরে চলে আসলো। যদিও আসার পথে অয়ন বারবার এদিক ওদিক ভালো করে তাকিয়ে অধরার খোঁজ করেছে, তবে আজ অধরার কোনো দেখা পায়নি। অয়ন অধরাকে দেখতে না পেয়ে আর অপেক্ষা করলো না, সোজা চলে গেল সেই ক্লাসে। নির্দিষ্ট সময়ে ক্লাস শেষ হতেই অয়ন সবার আগে দ্রুত নিজের ক্লাস থেকে বেরিয়ে সোজা চলে গেল অধরার ক্লাসের রুমের দিকে। অধরার ক্লাস রুমের দিকে চলে আসতে ক্লাসের ভিতর উকি দিয়ে অধরাকে খোঁজার চেষ্টা করলো, তবে অধরাকে দেখতে পেল না অয়ন। অধরাকে দেখতে না পেয়ে অধরার ক্লাসমেট রাধিকাকে জিজ্ঞেস করলো, রাধিকা আপু, একটু এদিকে আসুন না, আপনার সাথে আমার একটু কথা ছিল। অনেক কথাটা শুনে রাধিকা নিজের মুখটা কিছুটা কুঁচকে ফেল। অন রাধিকাকে এমনভাবে মুখটা কুঁচকে ফেলতে দেখে একটু অবাক হয়ে গেল, কারণ অয়ন এর আগে কখনো রাধিকার সাথে কথা অবধি বলেনি। আর আজ প্রথম অয়ন রাধিকার সাথে কথা বলতে চাইতেই রাধিকা এমনভাবে নিজের মুখটা কুঁচকে ফেলল কেন, এটাই অয়ন ঠিক বুঝতে পারছে না। রাধিকা অয়নের কথা মতো অয়নের দিকে এগিয়ে এসে অয়নকে উদ্দেশ্য করে কিছুটা শক্ত গলায় বলল, কি হয়েছে অয়ন? আমার সাথে তো তোমার কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হচ্ছে না। আমাকে অযথা ডাকলে কেন? রাধিকা আপু, আপনি হঠাৎ আমার সাথে এমনভাবে কথা বলছেন কেন? আমি তো এর আগে কখনোই আপনার সাথে কথাও বলিনি, আজকেই প্রথম আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, জীবনে যখন আমার সাথে কথাই বলনি, তবে আজ কেন আমার সাথে কথা বলতে চাইছো তুমি? সরি আপু, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমার উপর কোনো কারণে অভিমান করে আছেন। কিন্তু আপু, আপনি আমার উপর অভিমান করে আছেন কেন? আমি তোমার উপর অভিমান করে নেই অয়ন। তুমি আমাকে কেন ডেকেছো সেটা দ্রুত বলো, আমার বাড়ি যেতে হবে। রাধিকার বলা কথাগুলোর মাঝে স্পষ্ট বিরক্তি বোঝা যাচ্ছে। অয়ন ভাবছে এখন পরিস্থিতি আরও খারাপ দিকে যাওয়ার আগেই অধরার সম্পর্কে রাধিকাকে জিজ্ঞেস করতে হবে। অয়ন নিজের ভাবনা মতোই রাধিকাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, রাধিকা আপু, আমি সেই সকাল থেকে অধরা আপুকে খুঁজে চলেছি, তবে অধরা আপুকে কোথাও দেখতে পেলাম না। তিনি কি আজ ভার্সিটিতে আসেনি? অয়নের প্রশ্নটা শুনে রাধিকা নিজের মাথাটা নিচু করে ফেল। রাধিকা নিজের মাথাটা নিচু করে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেল। অয়ন রাধিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাধিকা মিনিটখানেক সময় নিশ্চুপ থেকে অয়নকে উদ্দেশ্য করে বেসুরে কণ্ঠে বলল, অয়ন, তুমি কি বোকা? মানে ক্লাসে যখন দেখতে পাচ্ছ অধরা নেই, তার মানে তো সহজ সে আসেনি ভার্সিটিতে। এটা আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে? রাধিকা আপু, আপনি হঠাৎ আমার সাথে এমনভাবে কথা বলছেন কেন? আমি তো এর আগে কখনোই আপনার সাথে কথাও বলিনি, আজকেই প্রথম আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, জীবনে যখন আমার সাথে কথাই বলনি, তবে আজ কেন আমার সাথে কথা বলতে চাইছো তুমি? সরি আপু, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমার উপর কোনো কারণে অভিমান করে আছেন। কিন্তু আপু, আপনি আমার উপর অভিমান করে আছেন কেন? আমি তোমার উপর অভিমান করে নেই অয়ন। তুমি আমাকে কেন ডেকেছো সেটা দ্রুত বলো, আমার বাড়ি যেতে হবে। অয়নের প্রশ্নটা শুনে রাধিকা নিজের মাথাটা নিচু করে ফেল। রাধিকা নিজের মাথাটা নিচু করে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেল। অয়ন রাধিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাধিকা মিনিটখানেক সময়
নিশ্চুপ থেকে অয়নকে উদ্দেশ্য করে বেসুরে কণ্ঠে বলল, অয়ন তুমি কি বোকা? মানে ক্লাসে যখন দেখতে পাচ্ছ অধরা নেই, তার মানে তো সহজ, সে আসেনি ভার্সিটিতে। এটা আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে? রাধিকা আপু, আমি সেই সকাল থেকে অধরা আপুকে খুঁজে চলেছি, তবে অধরা আপুকে কোথাও দেখতে পেলাম না। তিনি কি আজ ভার্সিটিতে আসেনি? রাধিকা আপু, আমি আপনার কথা শুনেই বুঝতে পারছি যে আপনি আমাকে সত্যি কথা বলছেন না। আপনি জানেন অধরা আজ কেন ভার্সিটিতে আসেনি? আপনি আমাকে বলুন না কি হয়েছে। অয়ন শোনো আমার কথা, অধরা তোমাকে অনেক বিরক্ত করতো, আর তুমি নিজেও এসব পছন্দ করতে না। অধরা তো এখন আর তোমাকে বিরক্ত করছে না, তাহলে এখন কেন তোমার সমস্যা হচ্ছে? আপু, কথা সেটা নয়। আমি শুধুমাত্র এটা জানতে চাইছি যে অধরা আপু কোথায়। আমার তাকে খুব প্রয়োজন। প্লিজ বিষয়টা বোঝার চেষ্টা করুন। না, আমি আর কিছু বুঝতে চাই না, তুমি দয়া করে আমার সামনে থেকে এখনই সরে যাও। আমাকে এখন যেতে হবে। আপনাকে যেতে হবে সেটা আমিও জানি আপু, কিন্তু যাওয়ার আগে আমাকে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যান। বলুন না, অধরা আজ কেন ভার্সিটিতে আসেনি? রাধিকা অয়নের কণ্ঠের কোনো জবাব দিল না। রাধিকা অয়নের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অয়নকে কিছুটা পাশ কাটিয়ে হনহন করে চলে গেল অয়নের সামনে দিয়ে। রাধিকা অয়নের সামনে দিয়ে হনহন করে চলে যেতেই অয়ন বুঝতে পারল যে এখানে কোনো একটা ঝামেলা ঠিক হয়েছে। তা না হলে অয়নের সাধারণ একটা প্রশ্নের উত্তরে রাধিকা ঠিক দিত। এমনভাবে পাশ কাটিয়ে চলে যেত না। অয়ন রাধিকার দিকে একবার এগিয়ে যেতে নিতেই আচমকা অয়নের সামনে চলে আসলো মামুন। মামুন অয়নের সামনে দাঁড়িয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন মামা, তোর জন্য একটা ভালো খবর আছে, একদম পাকা খবর। তোর সকালে ঝামেলা এবার একদম চিরদিনের জন্য দূর হয়ে গেছে। মামুনের বলা কথাটা শুনে অয়ন ভীষণ রকম অবাক হয়ে গেল। অয়ন মামুনের কথাটা শুনে ভীষণ অবাক হয়ে মামুনকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, আমার সকল ঝামেলা চিরদিনের জন্য দূর হয়ে গেছে মানে? আমি তোর কথার কোনো মানেই তো বুঝতে পারছি না। কোনো ঝামেলা দূর হয়েছে? আমাকে সেটা খুলে বল। আরে বন্ধু, বলছি, কিন্তু সুখবর শোনার আগে যে আমাকে ট্রিট দিতে হবে সেটা ভুললে তো চলবে না। ও মামুন প্লিজ, আমি এমনিতেই মামুন প্লিজ, আমি এমনিতেই একটা ঝামেলায় ফেসে গেছি। দয়া করে আমার মাথাটা আর খারাপ করিস না। বল না কি হয়েছে। যা বাবা, বন্ধুর কাছে একটা ট্রিট চাইলাম, সেটাও তো পেলাম না, বরং এখন আবার সেই বন্ধু আমার উপর রাগ ঝাড়ছে। এসব কি মানা যায় নাকি? মামুন প্লিজ, তুই এখন ড্রামা করিস না। আমাকে বল যে কি খবর নিয়ে এসেছিস। আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে ট্রিট দিস কেমন? এবার শোনো, অধরা আমাদের ভার্সিটিতে থেকে ট্রান্সফার হয়ে গেছে, আর কখনো অধরা আমাদের ভার্সিটিতে আসবে না। মামুনের বলা কথাটা শুনতে অয়নের চোখ জোড়া চানা বড় হয়ে গেল। এক মুহূর্তে অয়নের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। অয়ন বাকরুদ্ধ হয়ে মামুনির দিকে মিনিটখানেক সময় তাকিয়ে থেকে আপন মনে কিছু একটা চিন্তা করতে লাগলো। অয়ন আপন মনে কিছু একটা চিন্তা করে কোনো কিছু না বলে দুম করে মামুনের শার্টের কলার চেপে ধরল। অয়ন ধরতে মামুন ভীষণ রকমের অবাক হয়ে গেল। মামুন হয়তো এসবের জন্য মোটো প্রস্তুত ছিল না। অয়নের চোখের দিকে তাকাতেই দেখতে পেল অয়নের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করেছে। মামুন এখন কিছুই বুঝতে পারছে না যে আসলে কি এমন বলল যে অয়ন তার শার্টের কলার এমনভাবে চেপে ধরেছে। মামুন অয়নের দিকে অবাক চোখে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন মামা, কি হয়েছে তোর? তুই এমনভাবে আচমকা রিয়েক্ট করেছিস কেন? অধরা চলে যাওয়া তো তোর নিজের ভালো হয়েছে, তোকে আরে কেউ কখনো বিরক্ত করবে না। চুপ একদম। অধরা কোথায় গিয়েছে? কোন ভার্সিটিতে ট্রান্সফার হয়েছে? এসব তথ্য আমার এক্ষুনি চাই। অয়ন, তুই কি পাগল হয়ে গেছিস? ভুলে গেছিস এই অধরা তোকে কি পরিমাণে জ্বালাতন করেছে? এখন কি না তুই সেই অধরাকে আবার এখানে নিয়ে আসতে চাচ্ছিস? হ্যাঁ, আমি চাইছি অধরা আমার কাছে থাকুক। আমি অধরাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না মামুন। আজকে সারাটা দিন আমি এক অদ্ভুত শূন্যতা অনুভব করছি। এই শূন্যতা আমাকে ভিতর থেকে পাগল করে ফেলছে। অয়নের বলা কথাটা শোনার পর মামুনের আর বুঝতে বাকি থাকলো না যে অয়নের আসলে কি হয়েছে। মামুন অয়নের দিকে তাকিয়ে অয়নকে জিজ্ঞেস করলো, অয়ন, সত্যি করে বল, তুই কি অধরার প্রেমে পড়েছিস? মামুনের কথাটা শুনে অয়ন মামুনের শার্টের কলারটা ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি অধরাকে ভালোবাসি, আর ওকে আমি আমার জীবনে ফিরে পেতে চাই। বন্ধু, তুই আমাকে একটু সাহায্য কর। আমি আর পারছি না এই মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকতে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি সব।
তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই খোঁজ নিয়ে দেখছি যে অধরা কোথায় চলে গেছে। তুই এখানেই একটু অপেক্ষা কর। মামুন আর কোনো কথা না বলে প্রিন্সিপালের চেম্বারের দিকে দৌড়ে চলে গেল। মামুন অয়নকে রেখে প্রিন্সিপালের চেম্বারের দিকে চলে যেতে অয়ন বসে পড়ল। অয়নের চোখের পাতা ভারী হয়ে উঠেছে। সামনে একটা কথায় অধরা এমনভাবে অয়নের থেকে দূরে সরে যাবে, এটা যেন অয়নের ভাবনার অতীত ছিল। অয়ন এখন কি করবে কিছুই অয়নের মাথায় আসছে না। অয়ন শুধুমাত্র এতটুকু জানে অধরাকে সে আঘাত দিয়েছে, সেটার জন্য অয়নকে এখন অধরাকে খুঁজে বের করতে হবে। অয়ন কিছু সময় অপেক্ষা করতে মামুন প্রিন্সিপালের চেম্বার থেকে বেরিয়ে আসলো। মামুন প্রিন্সিপালের চেম্বার থেকে বেরিয়ে আসতেই অয়ন দৌড়ে ছুটে চলে গেল মামুনের কাছে। অয়ন মামুনের কাছে এসে মামুনকে উদ্দেশ্য করে বলল, মামুন, খোঁজ নিয়েছিস? কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে সে? আমাকে সব বল। অয়ন, আমি বুঝতে পারছি না তোকে এই কথাটা কিভাবে বলবো। তবে সত্যি তো এটাই যে অধরা কোনো ভার্সিটিতে গিয়েছে, তা প্রিন্সিপাল নিজেও জানে না, শুধুমাত্র টিসি নিয়ে এসে চলে গেছে। বুঝেছি আমি। অধরার বাড়ির ঠিকানা জানিস তুই? বা কোনোভাবে ওর বাড়ির ঠিকানা বের করা যাবে? এসব তথ্য তো প্রিন্সিপাল দিবে না, তবে হ্যাঁ, অধরার ক্লোজ বান্ধবীদের থেকে অধরার অ্যাড্রেস পাওয়া যেতে পারে। মামুনের কথাটা শেষ হতেই অয়ন আর 1 মিনিটও অপেক্ষা করলো না। অয়ন দ্রুত নিজের বাইক স্টার্ট করে অধরার বান্ধবীদের বাড়িতে গিয়ে অধরার বাড়ির অ্যাড্রেস খোঁজার চেষ্টা শুরু করলো। অয়ন আজ একদম পাগলের মতো অধরার খোঁজ করছে। এইটা কি তবে সত্যিকারের ভালোবাসা? হয়তো তাই, তা না হলে কাল অবধি যে মেয়ের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে অয়ন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর আজ সে কিনা সেই মেয়েটির খোঁজ পাওয়ার চেষ্টায় অয়ন এমনভাবে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে। সত্যি ভালোবাসা ভীষণ রকমের অদ্ভুত হয়। অয়ন দুপুর থেকে রাত অবধি একে একে অধরার সকল বান্ধবীর বাড়িতে গিয়ে অধরার বাড়ির ঠিকানার খোঁজ করলো, তবে কারোর কাছেই অধরার বাড়ির ঠিকানা নেই। অয়ন এবার ভাবছে আবারও একবার রাধিকার বাড়ি গিয়ে দেখা উচিত। কে বলতে পারে রাধিকায় অধরার বাড়ির ঠিকানা জানে ও অয়নের কে সেটা বলে সাহায্য করতে পারে। অয়ন অনেক ভাবনা চিন্তা করে রাধিকার বাড়ির উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়ল। যদিও অয়ন আরও একবার রাধিকার বাড়ি গিয়েছে, তবে রাধিকা অয়নের কোনো সাহায্য করেনি। তবে এবার অয়ন ভেবে নিয়েছে যে করেই হোক, অনেক অনুরোধ করে অনুনয় করে হলো রাধিকার থেকে অধরের ঠিকানা বের করবে সে। অয়ন নিজের ভাবনা মতো বাইক নিয়ে মিনিট 10 সময় পেরোতেই রাধিকার বাড়ির সামনে চলে আসে। অয়ন রাধিকার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আবারও রাধিকাকে ডেকে নিল। অয়নের ডাক শুনে এবার রাধিকা ভীষণ রকম বিরক্ত বোধ করল। রাধিকা চরম বিরক্তি নিয়ে নিজের বাড়ির বাইরে এসে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এই ছেলে, তোমাকে এক কথা কতবার বলতে হবে? আমি অধরার বাড়ির ঠিকানা জানি না, তবুও কেন তুমি আমাকে বারবার বিরক্ত করছো? রাধিকার বিরক্তি ভরা কণ্ঠস্বর শোনার পর অয়ন মলিন কণ্ঠে রাধিকাকে উদ্দেশ্য করে বলল, রাধিকা আপু, আমাকে ক্ষমা করে দিবেন। আমি না পেরে আপনাকে বিরক্ত করছি। সেই সকাল থেকে অধরার খোঁজ করছি, তবে তাকে কোথাও পাচ্ছি না। এই কারণেই আপনাকে বিরক্ত করেছি। আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন আপু। আর কখনো আপনাকে বিরক্ত করব না আমি। সরি। অয়ন কথাগুলো বলে আর নিজেকে সামলাতে পারল না। এমনিতে অয়নের চোখের পাতা জোড়া ভারী হয়ে আছে। তারপর রাধিকার বলা কথা শোনার পর অয়ন আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। অয়ন কান্না করে ফেলে নিজের বাইকের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে রাধিকা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, অয়ন দাঁড়াও ভাই, তোমার সাথে আমার কথা আছে। রাধিকার কথাটা শুনতেই অয়ন ঠায় দাঁড়িয়ে পড়ল। অয়ন ঠায় দাঁড়িয়ে পড়ে রাধিকার দিকে তাকিয়ে দৌড়ে রাধিকার দিকে এগিয়ে আসলো। অয়ন রাধিকার দিকে এগিয়ে এসে নিজের চোখের জল মুছে ফেলে রাধিকাকে উদ্দেশ্য করে বলল, জি আপু, বলুন, আমি শুনছি আপনার কথা। দেখো, আমি জানি না আমার এই আইডিয়া ঠিক হবে কিনা, তবে হ্যাঁ, গতকাল রাতে অধরা আমাকে ফোন দিয়ে বলেছিল সে নাকি আর এই শহরে থাকবে না, চট্টগ্রামে তার মামার বাড়ি চলে যাবে। আমার মনে হচ্ছে আজ রাতের বাসেই সে ঢাকা ছেড়ে যাবে। তাই তুমি যদি একটু বাস স্ট্যান্ডে গিয়ে দেখতে, তবে হয়তো বা কোনো লাভ হলেও হতে পারে। রাধিকার বলা কথা শুনে অয়নের মুখে হাসি রেখা ফুটে উঠল। অয়ন মুচকি হেসে রাধিকাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে আপু, আমি দেখছি। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার। সত্যি আপু, আমি কৃতজ্ঞ আপনার কাছে। আসছি আমি। অয়ন নিজের বলা কথাটা শেষ করতে বাইক নিয়ে বেরিয়ে পড়ল বাস স্ট্যান্ডের দিকে।
অয়ন যে শুধুমাত্র একা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে এমনটা নয়। অয়ন মামুনকে আর নিজের বাকি সব বন্ধুদেরও ফোন করে বলে দিয়েছে বাস স্ট্যান্ডের দিকে যেতে। যে করে হোক অধরাকে এক্ষুনি আটকাতে হবে, তা না হলে অধরাকে খুঁজে পেতে অনেক সময় লেগে যাবে, যেটা অয়ন কোনোভাবেই চায় না। অয়ন আরও দ্রুত বাইক ছোটাতে লাগলো। যে করে হোক অধরাকে খুঁজে পেতে হবে। অয়ন হাইওয়ের দিকে এত গতিতে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। তবুও অয়নের মাঝে আজ কোনো ভয় নেই। অয়নের মনের মাঝে এখন একটাই আশার আলো জ্বলছে যে অধরাকে সে পেয়ে গেছে। অয়ন আরও মিনিট 5 সময় ড্রাইভ করতে আচমকা অয়নের সামনে একটা বড় ট্রাক চলে আসে। অয়ন চাইলেও এই ট্রাকের সাথে ধাক্কা এড়াতে পারবে না। অয়ন আর কোনো উপায় না দেখে একটা মুচকি হাসি দিয়ে নিজের বাইক ছেড়ে দিল সে। আর সেকেন্ডের মধ্যেই অয়নের বাইক সজোরে সামনে থাকা ট্রাকের সাথে ধাক্কা লাগলো। ট্রাকের সাথে ধাক্কা লাগতেই অয়ন নিজের বাইক থেকে ছিটকে গিয়ে কয়েক ফুট দূরে গিয়ে রাস্তার কোণে গিয়ে পড়ে গেল। তারপর কি হলো অয়নের আর মনে নেই। 2 সপ্তাহ পরে অয়নের জ্ঞান ফিরে আসলো। শরীরে তেমন কোনো সিরিয়াস আঘাত না থাকলেও মাথায় খুব বেশি আঘাত পেয়েছে অয়ন, যে কারণে তার জ্ঞান ফিরে পেতে এত সময় লেগে গেছে। অয়নের জ্ঞান ফিরে আসতেই অয়ন চোখের পাতা মেলে তাকালো। অয়ন নিজের চোখের পাতা মেলে তাকিয়ে দেখতে পেল অয়নের ঠিক মাথার পাশেই তার মা বসে আছে চোখ বন্ধ করে, আর অয়নের ঠিক পায়ের কাছে চোখ বন্ধ করে বসে আছে অধরা। অধরাকে ও নিজের মাকে একসাথে এভাবে চোখ বন্ধ করে বসে থাকতে দেখে অয়নের চোখের কোণে নোনা জল চলে আসলো। দুর্ঘটনার সময় কেন যেন মনে হচ্ছিল এটাই অয়নের জীবনের অন্তিম সময়। অয়ন নিজের চোখের জলটা মুছে ফেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল রাত 2টো বাজে। অয়ন এবার নিজের মুখের অক্সিজেন মাস্কটা সরিয়ে নিয়ে নিজের মায়ের মাথায় উপর আলতো করে নিজের হাতটা রেখে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। আর নিজের মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে অয়নের মায়ের ঘুম ভেঙে গেল। অয়নের মায়ের ঘুম ভেঙে যেতেই অয়নের মা তার ছেলের জ্ঞান ফিরেছে দেখে ভীষণ রকম খুশি হয়ে গেল, আর অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, অয়ন বাবা, তোর জ্ঞান ফিরে এসেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না খোকা। আমি কতটা অপেক্ষায় রয়েছি কখন আমার ছেলে জ্ঞান ফিরে আসবে, আমাকে মা মা বলে ডাকবে। অয়ন বাবা আমার। অয়নের মার কথাগুলো বলতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গেল, আর অয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এসবের মাঝেই অধরারও ঘুম ভেঙে গেল, আর অধরাও অয়নের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। ডক্টর অয়নের জ্ঞান ফিরে আসার খবর পেতেই দ্রুত আইসিইউর কেবিনে চলে আসলো, আর সকলকে কেবিনের বাইরে চলে যেতে বলল। শুধুমাত্র অয়নের অনুরোধে অধরা থেকে গেল আইসিইউ কেবিনে। অয়নের জ্ঞান ফিরে আসার পর ডক্টর অয়নের 2টো ইঞ্জেকশন দিয়ে চলে যেতেই অধরা অয়নের দিকে এগিয়ে আসলো। অধরা অয়নের দিকে এগিয়ে এসে কান্না ভেজা কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, একটু সাবধানে বাইক ড্রাইভ করা যায় না? এই 2টো সপ্তাহ ধরে আমি ও মা একসাথে তোমার সেবা করেছি, সেই সাথে হাজার ধরনের চিন্তাও। আমাদের কেন এত চিন্তা করতে হবে বলো? আরে আমি তো তোমাকে আটকাতে গিয়েছিলাম, তোমাকে আটকাতে গিয়ে আজ আমার এই অবস্থা। হ্যাঁ, এখন সব দোষ আমার হয়েছে। নিজে আমাকে মিথ্যা বলে আমার থেকে দূরত্ব তৈরি করতে চাইবে, আর আমি দূরে চলে গেলে পরে নিজেই কান্না করবে, আর আমাকে আটকাতে গিয়ে একটা নতুন বিপদ তৈরি করবে, সাথে আমাদের চিন্তায়ও ফেলবে। অধরা বলা কথাটা শুনে অয়ন আর কোনো কথা বলল না। অয়ন নিশ্চুপ থেকে শুধুমাত্র অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। অয়ন অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অধরা বুঝতে পারল অয়ন তার দিকে এভাবে কেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা নিজের চোখের জলটুকু মুছে ফেলে অয়নের ঠিক সামনে এসে পাশে বসে পড়ল। অধরা অয়নের বেডের পাশে এসে বসে পড়ে অয়নের হাতটা নিজের হাতের মাঝে রেখে অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আর কখনোই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সারা জীবন আমি তোমার পাশে আছি অয়ন, কথা দাও তুমিও আমাকে ছেড়ে কোথাও যাবে না। অধরার কথা শুনে অয়ন কোনো কথা না বলে অধরাকে একটা হ্যাসকার টান দিয়ে নিজের বুকে নিয়ে আসলো। অধরার মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে লাগিয়ে রেখে অয়ন কান্না করে ফেল। অধরা অয়নকে কান্না করতে দেখে নিজেকে আর সামলাতে পারল না। অধরা নিজেও অয়নের সাথে কান্না করতে লাগলো। অয়নের অ্যাক্সিডেন্টের খবরটা শুনে অধরা ভীষণ রকম ভয় পেয়ে গেছিল। এক মুহূর্তের জন্য অধরার মনে হচ্ছিল যে অয়নকে সে হয়তো সারা জীবনের জন্য আবারও হারিয়ে ফেল। যদিও বাস স্ট্যান্ড থেকে অধরাকে অয়নের বন্ধু মামুন তার সাথে করে অয়নদের বাড়ি নিয়ে গিয়েছিল, আর তখনই অয়নের অ্যাক্সিডেন্টের খবর তাদের কাছে আসলো।
অধরা আর অয়ন বেশ খানিক সময় ছোট বাচ্চাদের মতো কান্না করার পর অধরা মামুনের বুকের ওপর থেকে নিজের মাথাটা তুলে নিয়ে অয়নের চোখের জলটুকু হাতে মুছিয়ে দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন, এভাবে কান্না করো না, কিচ্ছু হয়নি, আমরা একদম ঠিক আছি। আর আমি তো তোমার পাশেই আছি, এখন আর কান্না করতে হবে না। তুমি কান্না করলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। না অধরা, আমি ঠিক আছি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আমি বেঁচে আছি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি হয়তো আর কখনো আমার মায়ের মুখটা দেখতে পাবো না। মনে হচ্ছিল এই বুঝি আমার জীবনের শেষ সময় চলে এসেছে। এই, তুমি এসব কি পাগলের মতো কথা বলছো? আমাকে ছেড়ে তুমি এত সহজে চলে যেতে চাইলেই কি আমি তোমাকে যেতে দিব নাকি? আমি তোমাকে কখনোই আমার থেকে দূরে যেতে দিব না। তুমি এখন এইসব কথা আর বলিও না অয়ন। অধরা, আমি তোমাকে সেই দিন মিথ্যা বলেছিলাম। আমার কোনো খালাতো বোন নেই, আর না আমার অন্য কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক আছে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আরে কি বলো তুমি? তুমি আমাকে কষ্ট দিবে না তো আর কে দিবে? তাছাড়া আমিও তো অনেক বেশি করেছিলাম, যেই কারণে তুমি বিরক্ত হয়ে আমার থেকে মুক্তি পেতে এইসব কথা বলেছো। আমি বুঝতে পেরেছি অয়ন। অধরার কথা শেষ হতেই অয়ন অধরাকে আবারও নিজের বুকে টেনে নিল আর আলতো করে অধরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভালোবাসা জীবনে আসে জীবনকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। এই শহরে ভালোবাসার অনেক মানুষ আছে, তবে সত্যিকারের ভালোবাসার জন্য একজন প্রিয় মানুষের বড্ড অভাব রয়েছে। আর যখন কোনো মানুষ নিজের সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়ে যায়, তখন আর তার জীবনের অন্য কোনো কিছুর অভাব থাকে না। ঠিক যেমন অয়ন নিজের জীবনে অধরাকে পেয়ে গেছে, আর অধরাকে পেয়ে অয়ন যেন নিজের জীবনে সেই সত্যিকারের ভালোবাসার প্রিয় মানুষটাকে খুঁজে পেয়েছে, যে ভালোবাসার মানুষটির প্রয়োজন তার জীবনে ছিল। অয়নের জ্ঞান ফেরার প্রায় সপ্তাহখানেক সময় বাদে অয়নকে হাসপাতাল থেকে ছেড়ে দিল, আর অয়ন এখন একদমই সুস্থ আছে। অয়ন নিজের বাড়ি ফিরে আসার পর অয়নের মা অয়নের আরও খেয়াল রাখতে শুরু করলো, আর সকলের সেবা যত্নে অয়ন আরও দ্রুত সময় সুস্থ হয়ে উঠল। একদিন রাতের দিকে অয়ন নিজের রুমে বসে আছে। অয়ন নিজের রুমে বসে কিছু সময় বিশ্রাম নিতেই অয়নের মা অয়নের রুমে চলে আসলো। অয়নের মা অয়নের রুমে এসে অয়নকে ডেকে বলল, অয়ন বাবা, তুই কি ঘুমিয়ে পড়েছিস নাকি এখনো জেগে আছিস? অয়নের মায়ের কণ্ঠস্বর কানে আসতেই অয়ন বিছানা ঠিকভাবে উঠে বসলো। অয়ন বিছানায় উঠে বসে নিজের মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না মা, আমি জেগে আছি, একটু বিশ্রাম নিচ্ছিলাম, এই আর কি। হ্যাঁ খোকা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেখান থেকে তুই যে সুস্থভাবে আমাদের সামনে আছিস, এটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। ছাড়ুন মা এসব কথা। আপনি কি কিছু বলতে এসেছেন মা? হ্যাঁ খোকা, দেখ, আমরা তো সবসময় তোর পাশেই আছি, তবে আমরা তো আর সারা জীবন তোর পাশে থাকবো না। তোর বাবাও ঠিক একই কথাই বলেছে আমাকে। আমরা চাইছিলাম যে অধরা যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে তবে কেমন হয়। অয়নের মায়ের বলা কথাটা শুনতেই অয়নের চোখে মুখে একটা খুশির ঝলক বয়ে গেল। অয়ন তো অধরাকে সত্যি মন থেকে ভালোবাসে, আর ভালোবাসার মাঝে যখন পূর্ণতা আসতে চায়, এটা শোনার পর মনের মাঝে একটা আলাদা ভালো লাগা কাজ করে। এটাই তো স্বাভাবিক। অয়ন মুচকি হেসে ফেলতেই মিসেস সাবিনা বেগম বুঝতে পারলেন যে তার ছেলে আসলে কি বলতে চাইছে। তবুও মিসেস সাবিনা বেগম অয়নের থেকে ভালোভাবে বিষয়টা শিওর হতে অয়নকে উদ্দেশ্য করে আবারও বলল, অয়ন খোকা, তুই কি অধরাকে সত্যি ভালোবাসিস? আমি মামুনের মুখে শুনেছি সব, তবে আমি সত্যিটা তোর মুখ থেকে জানতে চাই। হ্যাঁ মা, আমি অধরাকে ভালোবাসি, আর সব সময় অধরার সাথেই থাকতে চাই। অয়নের কথাটা শুনে মিসেস সাবিনা বেগম মুচকি হেসে বলেন, ঠিক আছে খোকা, যেখানে তুই অধরাকে পছন্দ করিস তখন আমাদের আর কোনো আপত্তি নেই। আমি আর তোর বাবা আগামীকাল অধরার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। ঠিক আছে মা, যেভাবে ভালো হয়। অয়নের সম্মতি পেয়ে অয়নের মা আর কোনো কথা না বলে সোজা নিজের ছেলের রুম থেকে বেরিয়ে নিজেদের রুমে চলে গেল। অয়নের মা অয়নের রুম থেকে বেরিয়ে পড়তে অয়ন তার ফোনটা হাতে নিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে অধরার ফোনে কল ডায়াল করলো। তবে অনেকবার রিং হবার পরে অধরা অয়নের ফোনটা ধরল না। অধরা অয়নের ফোন না ধরতেই অয়ন কিছুটা অবাক হলো, কারণ অধরা তো সবসময় ফোনে পেতেই দ্রুত ফোন ধরে। তবে আজ কেন এমন হয়ে গেল যে অধরা অয়নের ফোন ধরছে না? অয়ন আরও কয়েকবার অধরাকে ফোন করলো, তবে প্রতিবারের মতোই এবারও অধরা অয়নের ফোন ধরল না। অধরা অয়নের ফোন না ধরার কারণে অয়নের মন খারাপ হয়ে গেল। অয়নের মন খারাপ হয়ে যেতেই
অয়ন নিজের হাত থেকে ফোনটা রেখে দিয়ে কিছু সময় বিছানায় শুয়ে থাকলো। অয়ন নিজের বিছানায় শুয়ে পড়তে কখন যে অয়নের ঘুম চলে আসলো সেটা অয়ন বলতে পারবে না। অয়নের ঘুম চলে আসতেই অয়ন ঘুমিয়ে পড়ল। প্রায় বেশ খানিক সময় নিজের বিছানায় শুয়ে থাকতে আচমকা অয়নের ঘুমের মধ্যে অনুভব করতে পারল যে কেউ অয়নের বুকের উপর হাত বুলিয়ে দিচ্ছে। বিষয়টা অনুভব করতে অয়নের ঘুম ভেঙে গেল। আর অয়ন নিজের চোখের পাতা মেলে তাকালো। আর নিজের চোখের পাতা মেলে তাকাতেই দেখতে পেল তা দেখার জন্য মোটো প্রস্তুত ছিল না। অয়ন দেখতে পেল অধরা তার বুকের ওপর নিজের মাথা রেখে অয়নের বুকে হাত বুলিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা দেখার পর অয়ন ভীষণ রকম অবাক হয়ে গেল। অয়ন বুঝতে পারছে না যে সে কি কোনো স্বপ্ন দেখছে নাকি সত্যি। অয়ন দম বন্ধ করে হাতটা নিজের বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, অধরা, তুমি এই সময় আমার রুমে কেমন করে আসলে? বাবা মা তোমাকে দেখতে পাইনি? অধরা অয়নের বলা কথাটা শুনে নিজের ভুরু কুঁচকে অয়নের দিকে কিছুটা অদ্ভুতভাবে তাকালো। যদিও অধরা অয়নের এমনভাবে হাত সরিয়ে দেওয়ার ব্যাপারটা মোটো পছন্দ হয়নি। তার উপর অয়নের এমন প্রশ্ন অধরার কাছে মোটেও ভালো লাগলো না। অধরা অয়নের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, আমাকে বাবা মা দেখতে পেলেই বাকি, আমি কি কাউকে ভয় পাই নাকি? আমি কাউকে ভয় পাই না। আর শোনো অয়ন, তোমাকে বলছি, আর কখনো এমনভাবে আমার হাত সরিয়ে দিবে না, এই আমি তোমাকে বলে দিলাম। অধরাকে এমনভাবে অভিমান করতে দেখে অয়ন অধরাকে উদ্দেশ্য করে মুচকি হেসে ফেলে বলল, আরে পাগলি, এই সামান্য ব্যাপারে এতটা অভিমান করে ফেলেছো তুমি? আমি তো তোমাকে আচমকা দেখতে পেয়ে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তোমাকে এমনভাবে বলেছি। ভয় কেন পাবো? এখানে আমি নিজেই তো আছি, আমার পরিবর্তে কি অন্য কারোর আসার কথা ছিল নাকি? অন্য কারোর মানে? এখানে আবার অন্য কে আসবে? কেন, তোমার খালাতো বোন, যার জন্য আমাকে কষ্ট দিয়েছিলে, মনে নেই তোমার? তাই না? আমার একদমই মনে নেই। আজ তোমার খবর আছে, দাঁড়াও। আর নিজের কথাটা বলতে বিছানা থেকে উঠে পড়ল আর অধরার পেছনে দৌড়ে এগিয়ে গেল। অধরের পেছনে দৌড়ে এগিয়ে আসতেই অধরা ও অয়নের থেকে পালিয়ে যেতে লাগলো। অধরা মিলে সারা রুম দৌড়াদৌড়ি করলো। আর দৌড় করার পর অধরা কিছুটা ক্লান্ত হয়ে অয়নের বিছানায় শুয়ে পড়ল। অধরা অয়নের বিছানার উপর শুয়ে পড়তেই অয়ন ঠিক অধরার পাশে শুয়ে পড়ল। অধরার পাশে শুয়ে পড়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অধরা, আমাদের জীবনটা দেখলে কি অদ্ভুত। যেখানে আমি তোমাকে সব সময় ভয় পেতাম, সেখানে এখন আমি তোমার পাশেই শুয়ে আছি। সময় আমাদের কেমনভাবে বদলে দিল। মোটেও না, এই পরিবর্তন এসেছে তোমার প্রতি থাকা আমার ভালোবাসা থেকে। আমি যদি তোমাকে ভালোবাসার কথা নাই বা বলতাম, তাহলে কখনোই আমাদের এমনভাবে শুয়ে থাকা হতো না, আর না আমাদের বিয়ের বিষয়ে কোনো কথা হতো। অধরার কথাটা শুনে অধরার দিকে ঘুরে গেল আর অধরার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। অধরার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অধরার মনের মাঝে কেমন যেন করে উঠল। অধরা এবার আর সুযোগ হাতছাড়া করতে চাইছে না একদম। আর এই কারণেই অধরা নিজের থেকে অয়নের ঠোঁটজোড়া দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিল। অধরা অয়নের ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিতেই অয়ন নিজের ঠোঁটজোড়া বন্ধ করে অধরার ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া এক করে নিল। অয়ন আর অধরার ঠোঁটজোড়া এক হয়ে যেতে তারা হারিয়ে গেল একে অপরের মাঝে। ভালোবাসার মাঝে এক অদ্ভুত শক্তি থাকে, যা দুটি মানুষের মাঝে তৈরি করে এক শক্ত মিলবন্ধন। ঠিক যেমন অয়ন আর অধরার মাঝে এক শক্ত মিলবন্ধন তৈরি হয়েছে। অয়ন আর অধরা সবসময় এমনভাবেই এক হয়ে থাকতে চায়। তাদের মাঝে আজ যেন আর কোনো দূরত্ব নেই, আর না আছে হারিয়ে ফেলার কোনো ভয়। অয়ন আর অধরা আরও বেশ খানিক সময় একসাথে থাকার পর অয়ন নিজেই অধরাকে তার বাড়ি অবধি পৌঁছে দিল। অতঃপর আর কি, অয়ন আর অধরার বিয়ে হয়ে গেল। আর তারপর কি হলো সেটা তো সকলেই জানাই আছে। ঠিকই ধরেছেন, বিয়ে যখন হয়ে গেছে তখন তাদের বাসরও হয়ে গেছে। আর সিনিয়র আপুর সাথে বাসর করতে গিয়ে কি হয়েছে সেটা আর নাই বা বললাম। যদি অনার অধরার বাসরাতের গল্প জানতে চান তবে অবশ্যই কমেন্টে বলে যাবেন। নেক্সট আমরা আপনাদের কমেন্টটি দেখে চেষ্টা করব সিনিয়র আপুর সাথে বাসরের গল্প নিয়ে আসার। একটা ভুল বোঝা থেকে সম্পর্কে দূরত্ব আসতে পারে, আবার ভালোবাসা দিয়ে সেই দূরত্ব দূর করা যেতে পারে। ঠিক যেমন অয়ন আর অধরার ভালোবাসার দূরত্ব দূর হয়েছে। অয়ন আর অধরার জন্য সবাই দোয়া করবেন।
তারা যেন সব সময় এভাবে ভালোবাসাই থাকতে পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা আসুক প্রতিটি ভালোবাসায়।